গ্যাস সংকটে বন্ধ ৪৭টি বিদ্যুৎ কেন্দ্র, এলএনজি খালাসে আরও একটি ভাসমান টার্মিনালের প্রস্তাব। হবিগঞ্জে ছাত্রদলের সভাপতি সহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা। আজ ও কাল সিলেটে পদযাত্রা। প্রতিবন্ধীদের সমাজের মূলধারায় যুক্ত করতে চায় সরকার, ৩ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী। নতুন আইনে গুমের তদন্ত করবে পুলিশ, বিচার হবে দায়রা আদালতে, দীর্ঘসূত্রতার শঙ্কা বিশ্লেষকদের। আমন্ত্রণ চ্যানেল 24-এর দুপুর 1টার খবরে। শুনছিলেন AKS সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আশিক তমাল। গ্যাস সংকটে বাধাগ্রস্ত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, ফলে লোডশেডিং সর্বোচ্চ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৭০০ মেগাওয়াটে। গ্যাসের যোগান না থাকায় ৪৭টি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। গ্যাসের চলমান সংকট দ্রুত সমাধান না হলে লোডশেডিং আরও বাড়ার আশঙ্কা জানিয়েছেন বিশেষজ্ঞরা। তুলনামূলক কম খরচে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস, কিন্তু সরবরাহ ব্যবস্থায় বিপর্যয় নেমে আসায় গ্যাস ভিত্তিক ৭১টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে উৎপাদন বন্ধ হয়ে আছে ৪৭টির। আর যে ২৪টি চালু আছে সেখানেও মিলছে চাহিদার মাত্র ২৭%। এসব কেন্দ্রে দৈনিক ১২,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও বর্তমানে মিলছে মাত্র ৪,০০০ মেগাওয়াট, যার প্রভাবে বিভিন্ন এলাকায় তীব্র হচ্ছে লোডশেডিং। গত বছর লোডশেডিং ৩০০ থেকে ৪০০ মেগাওয়াট হয়েছে ঠিক একই সময়, এবং যেহেতু এক্স্যাক্টলি এই সময় গ্যাসের এই পরিমাণ এখন যে পরিমাণ সমস্যা হয়েছে এটা হয়নি, সে কারণে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে আমরা আউটপুট আরো বেশি পেয়েছি। কখনো কখনো ৬,০০০ মেগাওয়াটও পেয়েছি, যেটা এখন আমরা ৪,০০০ মেগাওয়াট বা এর কমও পাচ্ছি। কিন্তু যদি চাহিদা এই ১৭,০০০ মতো মেগাওয়াটের মতো থাকে তাহলে এটা ১৫০০ মেগাওয়াট থেকে ২,০০০ মেগাওয়াট লোডশেডিং হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। বিপর্যয় ঠেকাতে গ্যাস সংকটের কারণে বিকল্প হিসেবে তেল কয়লার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে যেতে হচ্ছে সরকারকে। এতে গুনতে হচ্ছে বাড়তি খরচ। যেহেতু কয়লার কন্ট্রিবিউশন বাড়ছে এবং কয়লার বিদ্যুতের খরচ তুলনামূলক বেশি, সে কারণে এখানে আপনার গড় উৎপাদন খরচ বাড়বে। আরেকটি জায়গা হচ্ছে যে কখনো কখনো হয়তো তেলের ব্যবহারও বাড়াতে হবে, এবং তেল তো অত্যন্ত এক্সপেন্সিভ, সেক্ষেত্রে সেটারও উৎপাদন খরচে একটা কন্ট্রিবিউশন থাকবে। জ্বালানি সংকট মোকাবেলায় নিজস্ব গ্যাস উৎপাদন বাড়ানোর উপর জোর দেন বিশেষজ্ঞরা। এলএনজি আমাদের জন্য নির্ভরযোগ্য জ্বালানি নয়। এইটা যদি আমরা মাথায় রেখে আমরা জ্বালানি মিক্স, জ্বালানি সরবরাহ কৌশল নির্ধারণ করি, তাহলে আমরা এই অবস্থা মোকাবেলা করতে পারি। দেশের মোট উৎপাদিত ও আমদানিকৃত গ্যাসের ৩৭% বর্তমানে বিদ্যুৎ খাতে ব্যবহৃত হচ্ছে। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। গ্যাস সংকটে ভোগান্তিতে রাজধানীবাসী, এ বিষয়ে আরও খবর জানাতে কল্যাণপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন। মৌরিন, আপনি তো সকাল থেকে বিভিন্ন ফিলিং স্টেশনে ঘুরেছেন, কি চিত্র দেখেছেন জানাবেন, পাশাপাশি গ্যাস সংকটের কারণে তেলের দাম বেড়েছে কিনা সেটাও জানাবেন। তমাল, সকাল থেকেই আমরা বিভিন্ন গ্যাস স্টেশন ঘুরেছি, সিএনজি স্টেশন ঘুরেছি আপনি যেটি বললেন, এবং তেজগাঁ থেকে এখন কল্যাণপুর সব জায়গায় কিন্তু একই চিত্র। এবং বেলা যত গড়াচ্ছে দীর্ঘ সারি আসলে বাড়ছে, গাড়ি, সিএনজি সব কিছুরই আসলে দীর্ঘ সারি, এবং যারা চালক রয়েছেন তাদের কণ্ঠে আসলে অভিযোগেরই সুর। সেই জায়গা থেকে আপনাকে কল্যাণপুরের চিত্রও দেখাতে চাই, একই সারি, একই অভিযোগ, এবং যারা ফিলিং স্টেশনে কর্মরত আছেন তারাও আসলে অনেকটাই চাপে রয়েছেন। এবং সিএনজি চালকরা বিশেষ করে অভিযোগ করছেন যে তাদেরকে আসলে পর্যাপ্ত গ্যাস দেওয়া হচ্ছে না, এবং যতটুকু গ্যাস দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে 3টা থেকে 4টা ট্রিপ দেওয়ার পরে আবার তাদেরকে এই দীর্ঘ লাইনে এসে দাঁড়াতে হচ্ছে, 3-4 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। 3-4 ঘন্টা অপেক্ষার পর তারা কিছুটা গ্যাস পাচ্ছেন, আবার কেউ কেউ পাচ্ছেনই না, কারণ রাজধানীর অনেক ফিলিং স্টেশন গ্যাসের প্রেশার
কম থাকায় আসলে বন্ধ রাখা হয়েছে। আমরা যেই ফিলিং স্টেশনগুলোতে ঘুরেছি তার পাশাপাশি আমরা বিভিন্ন ফিলিং স্টেশন এমনও দেখছি বিভিন্ন এলাকায় ফিলিং স্টেশনগুলো বন্ধ রয়েছে। এবং আপনাকে যদি আরেকটু জানাতে চাই যে আসলে এখানে যারা রয়েছেন তারা এমনও আছে যে 5-6 ঘন্টা থেকেও যখন তাদের আসলে সিরিয়াল আসছে তখন তারা দেখছে যে গ্যাসের প্রেশার কমে গেছে, সেই ক্ষেত্রে তাদেরকে 30-40 মিনিট আরও অতিরিক্ত অপেক্ষা করে গ্যাস নিতে হচ্ছে। সেই জায়গা থেকে আমরা আসলে পাম্পের যারা কর্মকর্তারা আছেন বা যারা আসলে গ্যাস সরবরাহ করছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে আসলে এই সরবরাহ কতটা নিশ্চিত করা সম্ভব হবে, কত দ্রুত এই গ্যাস সংকট কাটবে সেটা আসলে তারা বলতে পারছেন না, কিন্তু তারা আসলে কার্যকর পদক্ষেপের আশা করছেন। এখান থেকে এই ছিল সর্বশেষ। মৌরিন, আপনাকে ধন্যবাদ। গ্যাস সংকটের খবর জানাতে রাজধানীর কল্যাণপুর থেকে যুক্ত হয়েছিলেন মরিয়ম আজিজ মৌরিন। এলএনজির আমদানি ও মজুদ বাড়াতে আরও একটি ভাসমান টার্মিনাল করবে সরকার। এরই মধ্যে অনুমোদন দেওয়া হয়েছে প্রস্তাব। তবে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন ভাসমান টার্মিনাল মেরামত জটিল ও ব্যয়বহুল, তাই স্থলভাগে টার্মিনাল নির্মাণে জোর দেওয়া উচিত। বেশি দামে না কিনে দেশীয় গ্যাসের উত্তোলনে নজর দেওয়ার পরামর্শ তাদের। জাহাঙ্গীর আলম রতনের ছবিতে শামীমা সুলতানার রিপোর্ট। এলএনজি বা তরলীকৃত গ্যাসে বাংলাদেশ বছরে ৪৭ থেকে ৫৮ হাজার কোটি টাকা খরচ করে। ইরান যুদ্ধ শুরুর পর যোগান ব্যাহত হয়, সেই ব্যয় বাড়ে প্রায় ২০০%। এই বিপুল এলএনজি খালাসে টার্মিনাল আছে মোটে দুটি, যা সাগরে ভাসমান এফএসআরইউ। এর মধ্যে সামিটেরটা ঠিক থাকলেও এক্সিলারেট এনার্জি পরিচালিতটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় ২১ জুলাই। কারিগরি ত্রুটি ও বৈরী আবহাওয়ায় এমন সরবরাহ ঘাটতি নিত্যনৈমিত্তিক ঘটনা। এমন অবস্থায় আরও একটি ভাসমান টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডিস্ট্রিবিউশনটা আমরা প্রাইভেট করতে চাই এবং প্রাইম মিনিস্টার হ্যাজ গিভেন মি এ কনসেন্ট। ওয়াই গভর্নমেন্ট অলওয়েজ ইম্পোর্ট আপনার তেল, পেট্রোল? করুক, প্রাইভেটটা করুক, ইট হ্যাজ এ মার্কেট। তবে বুয়েটের এই শিক্ষকের মত ভিন্ন। তিনি বলেন, ভাসমান টার্মিনাল তুলনামূলক স্বল্প খরচে দ্রুততম সময়ে করা সম্ভব হলেও এর মেরামত ব্যয়বহুল ও সময় সাপেক্ষ হওয়ায় স্থলভাগেই টার্মিনাল তৈরিতে জোর দেওয়া উচিত। প্রধান অসুবিধা হচ্ছে এর ফ্রিকোয়েন্ট মেইনটেনেন্স দরকার হয় এবং এটা হচ্ছে ভালনারেবল টু দ্য সিভিয়ার ক্লাইমেটিক অ্যান্ড সি কন্ডিশন। পরিত্রাণের একটা উপায় হচ্ছে আমাদের ল্যান্ড বেসড গ্যাসিফিকেশন ইউনিটে যাওয়া। পার ইয়ারে যদি আমি এটাকে টোটাল ক্যাপিটাল কস্টকে দেখি তাহলে এটা কিন্তু অনেক কম, অর্থাৎ লাইফ সাইকেল কস্ট অনেক কম। সিপিডি বলছে, দীর্ঘমেয়াদে এলএনজির মতো ব্যয়বহুল জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে সরকারের উচিত দেশীয় গ্যাসের অনুসন্ধান করা, পাশাপাশি তাগিদ দেন নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের। অভ্যন্তরীণ গ্যাসকূপ খনন যেগুলো পাওয়া গেছে সেগুলোর কানেকশন তৈরি করা এবং নতুন যে সমস্ত গ্যাসকূপ খনন করা হচ্ছে এবং হবে সেগুলোর জন্য অর্থ বিনিয়োগ করাটাই এই মুহূর্তে দ্রুততর সময়ের জন্য এটা প্রয়োজন। সরকার যেন আগামীকালকে গ্যাসের সমাধানের চেষ্টা না করেন, গ্যাসের সমস্যাটি থাকবে এবং এটা দীর্ঘমেয়াদী সমাধান দরকার, কিন্তু সমাধানটি এলএনজির মাধ্যমে নয়। এলএনজি নির্ভরতা না কমালে মধ্যপ্রাচ্য অস্থিরতা দেশীয় অর্থনীতিকে দীর্ঘমেয়াদে গভীর সংকটে ফেলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই মুহূর্তে কথা বলছেন জামায়াতে ইসলামীর আমির এবং সংসদের বিরোধী দলের নেতা। আমরা সরাসরি চলেছি সেখানে। আমার যতদূর মনে পড়ে তিনি বলেছিলেন যে সে তার পার্সোনাল অ্যাকাউন্টে আমাদের জন্য 24 লক্ষ টাকা রেখে গিয়েছে। এই টাকা আমাদের ফ্যামিলি চলছে, আপনারা এসেছেন বলেছেন আমরা খুশি, এটা আমাদের লাগবে না। সবচেয়ে গরিব পরিবার থেকে এটা দিয়ে দিয়েন আপনারা। এখানে যারা জীবন দিয়েছে, যাদের সন্তান চলে গিয়েছে, সেদিন তাদের প্রতি আমার রেসপেক্টের মাত্রা অন্য উচ্চতায় চলে গেছিল। আমি বলেছিলাম তার নামে ভালো কিছু করেন, বলছে ওইটাও তো সে রেখে গেছে। এই যে পবিত্র একটা আকাঙ্ক্ষা যে আমার ছেলে যে কারণে জীবন দিয়েছে ওই কারণে সহযোদ্ধাদের প্রতি একটু সম্মান দেখালে আমি বরঞ্চ কৃতজ্ঞ হব, মানসিক প্রশান্তি পাব। এই পিতার মানসিকতাটা যদি আমাদের শাসক গোষ্ঠীর মনে আসে তাহলে
তারা তাদের দায়িত্ব পালনে এইরকম অবহেলা দেখাতেন না। আমাদের এই সহযোদ্ধারা কি শুধু এই জন্যই জীবন দিল, যুদ্ধ করলো, পঙ্গু হলো যে এক দলকে তাড়াইয়া আরেক দলকে আমরা বসাই? বরঞ্চ তারা সিস্টেমের পরিবর্তন চেয়েছে, একটা আমূল পরিবর্তন আসুক। সেই সরকারের আমলে শিক্ষাঙ্গনগুলো ছিল সবচেয়ে খারাপ, গণরুম গেস্টরুম করে সেখানে টর্চার সেল গঠন করা হয়েছে, এমনকি মেয়েদের হলে পর্যন্ত। তো সেই অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিলেন। এখন মনে হচ্ছে আবার আমরা সেই একই অন্ধকার গলিতে ঢুকে যাচ্ছি। বাংলাদেশ জামাতে ইসলামী কি করবে? জামাতে ইসলামী কি সেই অন্ধকার গলিপথে হাঁটবে? ইনশাআল্লাহ না। জুলাই আন্দোলনে আহত ও নিহত স্বজনদের সাথে মতবিনিময়ে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি সম্প্রচারে ছিলাম। জুলাই পদযাত্রায় হামলার ঘটনায় এনসিপির লিখিত অভিযোগ মামলা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে, এই তথ্য জানিয়েছেন হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এতে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ সহ 11 জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি আরও প্রায় 100 জন। গতকাল জেলার কামাইছাড় পুলিশ ক্যাম্পে লিখিত অভিযোগ দেয় এনসিপি, তবে তাৎক্ষণিকভাবে সেটি গ্রহণ করেনি তারা। এদিকে হবিগঞ্জে 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। সকালে জেলা ম্যাজিস্ট্রেট ডাক্তার GM সরফরাজ এটি প্রত্যাহারের আদেশ দেন। আজ বিকেল 3টায় সিলেটের কানাইঘাটে পদযাত্রা শুরু করবে এনসিপি। কাল শুরু হবে কোম্পানিগঞ্জ থেকে। প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভরশীল করে সমাজের মূলধারায় যুক্ত করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে 3 প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। নিয়োগপ্রাপ্তরা হলেন গাইবান্ধার আয়েশা আক্তার, সিরাজগঞ্জের নীলা খাতুন এবং নড়াইলের মোহাম্মদ হাসমত আলী। জন্ম থেকে 2 হাত না থাকা আয়েশা ও নীলা পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেন। হাত না থাকায় আয়েশা মুখ দিয়ে নিয়োগপত্র গ্রহণ করেন। নীলাকে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের শিক্ষক এবং আয়েশাকে বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়। দৃষ্টি প্রতিবন্ধী হাসমত আলী নিয়োগ পেয়েছেন ইউনিয়ন সমাজকর্মী পদে। দুপুরে ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। 3 দিনের সফরের প্রথম দিন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। রাতে দেখা করার কথা আছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে। কাল কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন সার্জিও গোর। ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর ঢাকা সফরকারী তৃতীয় জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা তিনি। তার সফরে বাংলাদেশের পররাষ্ট্রনীতির বর্তমান অগ্রাধিকার, আঞ্চলিক কৌশলগত অবস্থান এবং ঢাকা ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনার গুরুত্ব পাবে। সরকার পরিবর্তনের 5 মাসেও কোনো কিছুই পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, পরিবর্তনের মানসিকতা আনতে পারলেই জুলাই সফল হবে। আমরা যদি এই মূল্য দাওয়াটাকে ধারণ করতে না পারি, সেটাকে সামনে রেখে যদি আমরা আপনার পরিবর্তনের চেষ্টা না করতে পারি, তাহলে তো আপনার এই মায়ের এই অশ্রুধারা, এই রক্তস্রোত এমনি এমনি হারিয়ে যাবে। পরিবর্তন যদি আমরা আনতে চাই, আনতে পারি, তাহলে আমরা এই জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব, এগুলো আপনার সফল একটা পরিণতি দেখতে পাবো। মানবাধিকার কমিশন নয়, গুমের অপরাধ তদন্ত করবে পুলিশ, বিচার হবে দায়রা আদালতে, এমন বিধান রেখে চূড়ান্ত হচ্ছে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন। তবে বিশ্লেষকরা বলছেন, পুলিশের পক্ষে অন্যান্য বাহিনীর বিরুদ্ধে তদন্ত করা কঠিন, আর প্রচলিত আদালতে সময় লাগবে বেশি। তাই স্বাধীন ব্যবস্থার দাবি তাদের। আশিকিন প্রিন্সের রিপোর্ট। আওয়ামী লীগের মেয়াদে বহুল আলোচিত ইস্যুর একটি গুম। অভিযোগ ছিল বিরোধী মতের ব্যক্তিদের বছরের পর বছর গোপন স্থানে আটক রাখার, যা পরিচিতি পায় আয়নাঘর নামে। শেখ হাসিনা সরকারের পতনের পর সন্ধান মেলে গোপন কিছু বন্দিশালার, যা দেখে আটকে ওঠেন অনেকেই। গুম প্রতিরোধে গেল বছরের ডিসেম্বরে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার।
তবে ক্ষমতায় এসে অধ্যাদেশটি আইনে পরিণত করেনি বিএনপি। বিপরীতে নতুন আইনের ঘোষণা দেয়া হয়। এর খসড়া নিয়ে মতামতের জন্য সময় দেয়া হয় 1 দিন। খসড়ায় গুমকে স্বতন্ত্র ফৌজদারি অপরাধ হিসেবে ধরা হয়েছে। তবে ব্যাপক বা পরিকল্পিত গুম হলে সেটি হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের অধীনে মানবতা বিরোধী অপরাধ। বলা হয়েছে, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ। অধ্যাদেশে জাতীয় মানবাধিকার কমিশনকে এই ক্ষমতা দেয়া হয়েছিল। নতুন আইনের খসড়া অনুযায়ী গুমের অপরাধের বিচার করবে দায়রা জজ আদালত। আর অধ্যাদেশে বলা হয়েছিল বিচার হবে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনালে। সাম্প্রতিক একটি ঘটনার উদাহরণ টেনে মানবাধিকার কর্মী নূর খান বলেন, পুলিশের পক্ষে গুমের মতো অপরাধের তদন্ত করা কঠিন, আর প্রচলিত আদালতের বিচারেও সময় লাগবে বেশি। পুলিশের পক্ষে বিভিন্ন বাহিনী এই ধরনের অপরাধ যখন সংগঠিত করে, সেটা স্বচ্ছতার সাথে, জবাবদিহিতার সাথে তদন্ত করা তাদের পক্ষে সম্ভব না। যত সময় ক্ষেপণ হবে তত মামলাটা দুর্বল হয়ে যাবে, সাক্ষী সাবত দুর্বল হয়ে যাবে। একটি স্বাধীন তদন্ত ব্যবস্থা থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্ততপক্ষে একটু তটস্থ থাকবেন এই ধরনের অপরাধ করার ক্ষেত্রে। গুমের সাক্ষ্য প্রমাণ নষ্ট এবং গোপন আটক কেন্দ্র করায় সাজার মেয়াদও কমানো হয়েছে নতুন আইনের খসড়ায়। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। দেশে ফিরলে আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার করা হবে শেখ হাসিনাকে। তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে প্রচলিত আইনে। সচিবালয়ে কথা বলেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। জানান, বাগেরহাটে কোস্টগার্ডের বিরুদ্ধে গুমের অভিযোগ তদন্তে স্বাধীন কমিটি করা হবে। কোনো মানুষই আইনি সহায়তার বাইরে থাকবে না। যাদের সামর্থ্য নেই তাদের পাশে থাকবে আইন মন্ত্রণালয়। বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের পর্যবেক্ষণ খতিয়ে দেখবে সরকার। বাগেরহাটে মনে একটা কোস্ট গার্ডের বিরুদ্ধে এয়ারফোর্স ডিজি অ্যাপিয়ারেন্সের একটা এলিগেশন এসেছিল, এটা আমাদের নোটিশে এসছে, সেটার ইন্ডিপেন্ডেন্ট তদন্ত হবে। ওই ফ্যামিলির সদস্যরা রিয়াকশন দেখাতে যে থানা বা অফিস ভাঙচুর করেছেন তার জন্য মামলা হয়েছিল, তারা কাস্টডিতে গেছে। আমাদের কাছে নোটিশ এসেছিল যে তাদের লয়ার দেওয়ার ক্ষমতা নাই। আমরা বিষয়টাকে টেক আপ করে ওই ফ্যামিলিকে লিগ্যাল এইড দিয়েছি। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে 1 জন নিহত হয়েছেন। 8 নম্বর পশ্চিম ক্যাম্পের 29 নম্বর ব্লক থেকে মোহাম্মদ জুবাইর নামে ওই রোহিঙ্গার মরদেহ উদ্ধার হয়। পুলিশ জানায়, ভোরে ঘর থেকে বের হয়ে মসজিদের উদ্দেশ্যে যাওয়ার পথে তাকে 5 রাউন্ড গুলি করে প্রতিপক্ষরা। নিহত জুবাইর সন্ত্রাসী গোষ্ঠী আরাকান সালভেশন আর্মির সদস্য। ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তারের জেরে আরেক সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় এই হত্যাকাণ্ড হয়েছে। বগুড়ার ধুনটে যমুনার পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এরই মধ্যে বিলীন শহরবাড়ি রক্ষাবাদ স্পারের প্রায় 120 মিটার অংশ। নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হচ্ছেন অনেকেই। কেউ ঘরের টিন খুলছেন, কেউ নামাচ্ছেন বাঁশ কাঠ, কেউ আবার সহায় সম্বল নিয়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। চোখে অশ্রু নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় নির্বাক ঘরহারা মানুষ। যে উঠান ছিল অসংখ্য হাসি কান্নার স্মৃতি, তা এখন বিলীনের পথে। বগুড়ার ধুনটে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষার জন্য নির্মিত শক্তিশালী স্পারেই দেখা দিয়েছে ভয়াবহ ভাঙ্গন। মাত্র একদিনের ব্যবধানে বিলীন হয়েছে 120 মিটার অংশ। এতে দিশেহারা নদী তীরের মানুষ। যেটুকু ভাঙ্গা দেখতেছেন পুরো জায়গাটুকু একবারে বিশাল বড় একটা চাপ দিয়ে পুরোটাই আস্তে আস্তে নেমে যাচ্ছে। বাড়ি ঘর মানুষজন সবকিছু ক্ষতি হতেছে, সবসময় যার যা আছে সবই ক্ষতি। এই নদীর কাজ হবে হবে করে করে তো হইলো না। এখন দেখেন আজকে এই পর্যন্ত, আজকে 2টার থেকে এই গ্রহণ পাত চলে যাচ্ছে। অভিযোগ, প্রতি বছরই যমুনার ভাঙ্গন রোধে মেলে স্থায়ী ব্যবস্থার আশ্বাস, তবে নেওয়া হয় না কার্যকর পদক্ষেপ। আর বরাবরের মতো ভাঙ্গন ঠেকাতে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। এটা ক্ষণস্থায়ী কাজ হচ্ছে, এটাতে আসলে সম্ভব না, কারণ পানি বৃদ্ধি পেলে দেখা যাবে যে আবার ভাঙবে। তাই আমরা চাই স্থায়ীভাবে কাজ করার। ফাটল ধরছে আজ 2-3 দিন আগে থেকে। এখানে পানি উন্নয়ন বোর্ডের লোক, তারা মানে তাদের যে দায়িত্ব, তারা
মানে আসার দরকার, তারা আসতো না, তারা দেখেও না দেখার ভান করতো। আমরা এটা রক্ষার্থে অলরেডি আপনারা জানেন আমরা বিগত প্রায় 1 মাস ধরেই এখানে কাজ আমাদের চলমান ছিল এবং আমরা আশা করছি এটা এখন যেহেতু আমাদের কন্ট্রোলের মধ্যে আমরা নিয়ে আসতে পারছি, এটা খুব দ্রুত আমরা রিকভার করে বের হতে পারব। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙলে ঝুঁকিতে পড়বে বিস্তীর্ণ এলাকা, আশ্রয় হারাবেন হাজারো মানুষ। এরই মধ্যে ঘর ছেড়েছে শতাধিক পরিবার। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া।